হুম, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ওরিয়েন্টেশন এন্ড সাকসেস স্টোরি সেশনে। আমি ডক্টর উম্মে সুমাইয়া সুজি আপনাদের সাথে আছি। সাথে হচ্ছে আমাদের আরেকজন মেন্টর ডাক্তার তানজিনা আক্তার আপু, উনিও থাকবেন। আর আজকের সেশনে আমাদের হচ্ছে দুজন গেস্ট থাকবেন, যারা সদ্য এফসিপিএস পার্ট 1 পাশ করেছেন, এবং তারা কিভাবে পার্ট 1 পাশ করার জন্য কিভাবে পড়ছে, কিভাবে ট্রিক্স ফলো করছে, এগুলো হচ্ছে তারা বলবেন। আর আপনাদেরও কোনো কোশ্চেন থাকলে সেটা হচ্ছে করতে পারবেন। আচ্ছা, আজকের ওরিয়েন্টেশনটা হচ্ছে আমাদের লং বেজ, ক্লিনিক্যাল বেজ, এভারেজ হচ্ছে আমাদের এফসিপিএস পার্ট 1 এর জন্য। ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা এফসিপিএস পার্ট 1 এর, যেহেতু আমাদের আজকের এটা এফসিপিএস পার্ট 1 কি হচ্ছে টার্গেট করে আর কি, আমাদের লং বেজ প্লাস হচ্ছে ক্লিনিক্যাল বেজ আর কম্বাইন বেচও আছে। কম্বাইন বেচ ওইখানে রেসিডেন্সির জন্য আপনাদের আলাদা সেশন হবে, কিন্তু অনেকে আছেন যে ডিপ্লোমা রেসিডেন্সি পার্ট 1, তো তিনোটার জন্যই কম্বাইন্ড বেচে ভর্তি হন। তো তারা শুধুমাত্র হচ্ছে পার্ট 1 এর জন্য আপনাদের যে জিনিসগুলো জানা দরকার তারা হচ্ছে আজকের এই ওরিয়েন্টেশন থেকে জেনে নিতে পারবেন। ওকে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সেশনটাই করবেন। হ্যাঁ, মানে একটু করে আর ভালো লাগতেছে না ছেড়ে দিই, কারণ হচ্ছে সব সময় হচ্ছে সব বেচে আমরা বলি যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবেন। লাস্ট গতকালকে আমি আমাদের একটা যে বেচ চালু আছে ওইখানে ক্লাস নিতেছিলাম, তখন আমি হচ্ছে যে একটা আপু একটা কনফিউশন যে বইয়ের এডিশন নিয়ে উনি আমাকে জিজ্ঞাসা করতেছিল। তখন আমি বলছি, আপু এটা তো আমি ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিছি। তখন উনি বলছে, আপু আমি তো ওরিয়েন্টেশন ক্লাসটা করিনি, আমি কিনে ফেলছি, এখন ওনাকে আবার কিনতে হবে। ঠিক আছে, তো সেজন্যই হচ্ছে সবসময় ওরিয়েন্টেশন ক্লাসটা আপনারা প্লিজ কাইন্ডলি করবেন, কারণ যুদ্ধে নামার আগে যুদ্ধের পূর্ব প্রস্তুতি খুব জরুরি। যে আমি যে যুদ্ধে নামতেছি, আমি শুধু যুদ্ধে নেমে গেলাম আবেগে আমি এই সাবজেক্টে দিব না, আমাকে তো এটার সকল কিছু প্রোস এন্ড কোনস জেনে আমাদেরকে আগাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা প্রথমে একটু ইনিশিয়াল ধারণা নিই ডার্মাটোলজি এফসিপিএস নিয়ে, যে এই সাবজেক্টটার আহ নিয়ে একটু টুকটাক জানি। হ্যাঁ, তাহলে উম, আমাদের ডার্মা সাবজেক্টটা হচ্ছে মেইনলি হচ্ছে ওপিডি ওপিডি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আউট পেশেন্ট ডোর আর কি। ইনডোরেও ভর্তি থাকে রোগী, কিন্তু মেডিসিন, সার্জারি, গাইনির মতো আমাদেরটাতে এত না। হয়তো 10টা 20টা বেডে পেশেন্ট ভর্তি থাকতে পারে, কিন্তু আমাদের মেইনলি হচ্ছে এটা ওপিডি ডিপেন্ডেন্ট এই সাবজেক্টে। এটাই মাথায় রাখতে হবে যে এখানে আউট পেশেন্ট বেশি, মানে হচ্ছে চেম্বার টাইপের, মানে হচ্ছে আপনার কাছে আসবে ট্রিটমেন্ট নিয়ে চলে যাবে, ভর্তি থাকা টাইপের পেশেন্ট কম এখানে। ওকে, ট্রেনিং পিরিয়ড ইজ মডারেটলি স্ট্রেনাস। এটা বলতে বুঝাইছে যে অন্যান্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টের ট্রেনিংটা একটু আপনারা একটু লিবারাল চিন্তা করতে পারেন, কারণ অন্যান্য সাবজেক্টে যেরকম ইভিনিং নাইটের প্যারা থাকে, আমাদের সাবজেক্টে কিন্তু ইভিনিং নাইটের প্যারাটা কম। শুধু কম না, অনেক কম। ঠিক আছে, কারণ ইনডোরে যেসব পেশেন্ট ভর্তি থাকে মেডিসিনের মতো এরকম ঠুসঠাস আমার এখন ইমার্জেন্সি এটা লাগবে ওইটা লাগবে এরকম এরকম কিছু না। দেখা গেছে যে একটা খারাপ বুলাস প্যাম্পিগয়েডের পেশেন্ট ভর্তি আছে, আমরা জানি যে ওর কি হবে, আমরা ওটার প্রগনোস মানে এসে এসে শুধু একটু ফলো আপ দিয়ে এটা দেখে যেতে হবে এটা মেডিসিন টেডিসিন এগুলো ঠিকভাবে চলছে কিনা। অন্যান্য যদি ওর কোনো কোমরবিড কন্ডিশন থাকে ওইটার জন্য হয়তো একটু সিরিয়াসনেস হতে পারে, কিন্তু আমাদের স্কিনের জন্য খুব সিরিয়াসনেস খুব বেশি থাকে না আর কি। ঠিক আছে। চ্যালেঞ্জিং অবশ্যই, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা। চ্যালেঞ্জিং কেন? কারণ স্কিনের পেশেন্ট বারবার রিপিট হয়। হ্যাঁ, স্কিন নিয়ে একটা এরকম দেখবেন যে বলে যে একটা রুগী তুমি ধরতে পারলে এই তুমি এই কয়েকটা রুগী দিয়ে তুমি খায়া চলতে পারবে। এই কথাটার মানে কি, স্কিনের আসলে অনেকগুলো ডিজিজই হচ্ছে আমাদের কি ক্রনিক, রিল্যাপসিং, রিকারেন্ট। ঠিক আছে। এইগুলো দেখা যায় যে কিছুদিন পর পরই আবার ওকে আমি ট্রিটমেন্ট দিতেছি, সে ভালো হয়ে যেতেছে, আবার ওর রিকারেন্ট হইতেছে, তখন আবার মানে আবার সে আপনার কাছে আসে, এবং তখন বারবার হচ্ছে যে আপনাকে সে হয়তো এরকমও বলবে যে আপনি তো চিকিৎসা দিতেছেন, আমি কিছুদিন ভালো থেকে আবার খারাপ হয়ে যাইতেছি, ওষুধ তো কাজ করতেছে না। এই ব্যাপারটা চ্যালেঞ্জিং। তখন ওদেরকে বুঝাইতে হবে যে ভাই আপনার তো সোরিয়াসিস হয়েছে, এটা তো এটা তো আপনাকে আসলে মেনটেন করে চলতে হবে, পুরোপুরি ভালো হয়ে যাবেন এটা তো না। তো ওই রোগীগুলোকে কাউন্সিলিং করা একটু চ্যালেঞ্জিং, কিন্তু যখন আপনি পারদর্শী হয়ে যাবেন, যখন আপনি রুগীর ইম্পালস বোঝা শুরু করবেন, তখন থেকে এটা আপনার জন্য
কিছুটা হতেছে মানে আপনার জন্য সুবিধা হবে আর কি। তো উম, স্বাভাবিক যে কোনো সাবজেক্টে যাবেন চ্যালেঞ্জেস থাকবেই, ওইটাকে ওভারকাম করেই যেতে হবে। আচ্ছা, utmost dedication is needed to be a dermatologist, এটা সব সাবজেক্টের জন্যই আসলে প্রযোজ্য। মাস্ট হ্যাভ পেশেন্স এন্ড লাভ ফর দিস সাবজেক্ট, ডিফিকাল্ট এন্ট্রান্স এক্সাম। হ্যাঁ, লাস্টের দুইটা পয়েন্ট হচ্ছে আসলে এক্সাম রিলেটেড হচ্ছে এখানে বলা হয়েছে। আপনার হচ্ছে যে ধৈর্য থাকতে হবে এবং এই সাবজেক্টের প্রতি আপনার পেশেন্স থাকতে হবে। এটা আপনি যে সাবজেক্টেই যান, হ্যাঁ, আপনার এখন মনে হইতেছে যে আপনার মনে করেন আপনার কাছে ভালো লাগে অর্থোপেডিক্স, হ্যাঁ, কিন্তু হইতেছে আহ না, আপনার কাছে মনে করেন হচ্ছে ভাল লাগে, হ্যাঁ অর্থোপেডিক্সই ভাল লাগে, কিন্তু হচ্ছে যে আপনি অন্য কারোর প্রেসারে আপনার কাছে মনে অন্য কেউ বলতেছে না তুমি অর্থোপেডিক্স এর এই হচ্ছে যে এই হাড় ভাঙা খাটুনি তুমি নিতে পারবা না, তোমাকে আমার ফিজিক্যালি স্টেবল মনে হয় না, তুমি ডার্মাতে যাও। আপনারই মনে করেন কেউ একজন আপনার শুভানুধ্যায়ী আপনাকে এই কথাটা বললো এবং আপনি ওইটা শুনে চলে আসছেন ডার্মাটোলজিতে। এটা হইলো আপনার মনের মধ্যে ওই অর্থোপেডিক্স এর জন্য আপনার যে প্যাশনস, আপনার যে হচ্ছে ওই সাবজেক্টের জন্য আপনার যে টান কাজ করবে, আপনার ডার্মার জন্য ওই সাবজেক্টের মানে ওই টানটা কাজ করবে না। তো সেজন্য হচ্ছে এটা তো অবশ্যই যে কোনো একটা সাবজেক্ট চুজ করার আগে আমরা অনেক কিছু চিন্তা করি। আমি 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 কোন জায়গার জন্য সুইটেবল, আমি কোন জায়গায় যাইতে পারবো, সবকিছু তো আমরা হচ্ছে বাস্তবিক ভাবে চিন্তা করি, আমাদের লজিক অনুযায়ী চিন্তা করি, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে কিন্তু আমার যদি এই আমার সাবজেক্টের প্রতি পেশেন্স না থাকে, আর টান কাজ না করে, একদম খাঁটি বাংলায় বললে যে টান কাজ না করে, তাহলে আমি আসলে আমি যাব সাবজেক্টটাতে যাব, আমি টাকাও কামাবো, কিন্তু আমার একটা ইনার পিস কাজ করবে না। সো অবশ্যই আমার এই সাবজেক্টের জন্য পেশেন্স এন্ড লাভ থাকতে হবে। ডিফিকাল্ট এন্ট্রান্স এক্সাম, এটা হচ্ছে এই এই সাবজেক্টটা আমাদের সাবজেক্টটার যে বইগুলো আমরা ফলো করি, এই বইগুলো আমরা এমবিবিএস লেভেলে পড়ি নাই। ওইটার জন্যই হচ্ছে যে আমাদের এন্ট্রান্স এক্সামটা একটু ডিফিকাল্ট। এখন তো আসলে অনেক গাইডলাইন অ্যাভেলেবেল, এখন আসলে এই ডিফিকাল্ট এই কথাটা আসলে এখনকার জন্য প্রযোজ্য না। আমি যখন বা আমরা আগে যারা আরো 2 বছর 2.5 বছর আগে প্রস্তুতি নিয়েছিলাম, এই কথাটা আসলে আমাদের জন্য প্রযোজ্য। যখন সিদ্ধান্ত, আমি আমার পার্সোনালি বলি, আমি যখন ডিসিশন নিয়েছি যে আমি পার্ট 1 ডার্মাতে দিব, তখনও আমার আগের সেশনে পাশের রেট ছিল 0.00। কেউ পাশ করেনি, হ্যাঁ। এরপরে হচ্ছে তারও আগে হচ্ছে 3 জন পাশ করছে। তো ওইসব জিনিস দেখে তারপরও হচ্ছে একটা সাবজেক্টের প্রতি পেশেন্স এন্ড লাভ, ওই যে আগের লাইনটা ওইটা দেখে আগানো আর কি। এবং তখন কোনো গাইডলাইনও অ্যাভেলেবেল ছিল না, একদমই ছিল না। এখন অনেক গাইডলাইন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, গাইডলাইন অ্যাভেলেবেল আছে, ভালো কথা, গাইডলাইন আপনাকে পথ দেখাবে যে আপনি এই পথে হাঁটবেন, কিন্তু পড়তে তো হবে আপনার, তাই না? কষ্টটা তো আপনার করতেই হবে। তো ওই কষ্টটা একটু বেশি এই সাবজেক্টে, কেন? কারণ হচ্ছে অ্যান্ড্রুস মর্সেলা এই বইগুলা আমরা এমবিবিএস লেভেলে পড়ি নাই, আমরা পড়ছি গাইনির জন্য দত্ত, যারা একটু ভালো তারা সার্জারির জন্য বেরিলা পড়ছে, নইলে অ্যান্টিভারি পড়ছে, আর মেডিসিনের জন্য ডেভিডসন, সবাই টুকটাক পড়ছি। তো আমরা এই বইগুলোর সাথে পরিচিত, এই বইয়ের ওয়ার্ড টার্মিনোলজি এগুলোর সাথে আমরা পরিচিত, এগুলার আহ ছবির সাথে আমরা পরিচিত, বইগুলার সাথে আমরা পরিচিত, বইগুলো দেখলে আমাদের ভয় লাগে না। আর যাই হোক, কিন্তু স্কিনের যে বইগুলো এগুলো আমরা এমবিবিএস লেভেলে পড়ি নাই। কোন রকম হচ্ছে আমাদের 10 দিনের একটা পোস্টিং থাকে, আমরা স্যারদের কিছু লেকচার থাকে, ওইগুলা শিট লেকচার গুলা হচ্ছে আমরা ফলো করে পার হয়ে যাই এমবিবিএস, এতটুকুই। স্কিনের থেকে আমাদের আসলে খুব বেশি এমবিবিএস আমরা গুরুত্ব দিয়ে পড়ি না, সেজন্য স্কিনের প্রতি একটা ফোবিয়া কাজ করে। তো হচ্ছে আর মোস্টেলা অ্যান্ড্রুস এই বইগুলো আসলে খুব সুন্দর বই না, সত্যিকার অর্থে আমি বলি যে বইগুলো আসলে মানে আপনাদের প্রথম দেখাতে প্রথম পড়াতে ভাল লাগবে এমন না, এই বইগুলো এমন না, এই বইগুলো অনেকবার পড়ার পরে গিয়ে হচ্ছে মানে বইগুলাকে পছন্দ হবে। তো এটাই হচ্ছে ডিফিকাল্ট আমার মতে আর কি। এখনকার এখনকার সময় আমার কাছে এটাই মনে হয়, এটা ছাড়া এই এক্সামে আর ডিফিকাল্ট কিছু নেই ভাই। এখানে আর সবকিছু তো সেম, গাইডলাইন পাইতেছেন, বেসিকের গাইডলাইন পাইতেছেন, সবকিছু তো গাইডলাইন আপনাদের আগের যারা সিনিয়র আছে এখন তারা এসে অনেক টপিকস যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে না আসে এগুলো বলা হয়েছে। একটা আপনারা মানে এই সাবজেক্টে যারা পরীক্ষা দেয় সবসময় বলে যে কোশ্চেন পাওয়া যায় না, কিন্তু এখন বিভিন্ন গ্রুপ আছে পার্ট 1 এর প্রিপারেশন নিয়ে, ওইখানে দেখবেন যে সিনিয়ররা এসে, মানে সিনিয়র না মানে যারা পরীক্ষা দেয় তারা এসে প্রশ্ন শেয়ার করে।
ঠিক আছে। আর এছাড়া আমরা যারা পড়াই, প্রশ্ন শেয়ার না করলেও কোনো সমস্যা নেই। আমরা যখন পড়াই তখন এসএ কিউ এসবিএস স্টাইলে আমরা আপনাদেরকে বলে দিই এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই জায়গাটা হচ্ছে এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে এই জায়গাটা থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছিল। প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন কখনোই রিপিট হবে না, আপনার রিপিট হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের টপিকস। তো যখন আপনাকে বলে দিই যে এই জায়গাটার থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছে, মানে তো এই টপিকসটা থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছে। তো আপনার তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বরাবর দরকার নেই, আপনি যখন টপিকসটা জানতেছেন এবার এটা আপনি আয়ত্ত করলে যেভাবেই ঘুরায় পেঁচে আসুক আপনার ওই ওই জায়গার রিলেটেড কনসেপশন ক্লিয়ার থাকলে তো আর কিছু দরকার নেই, এই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াই ডার্মাটোলজি, ডেলিকেট ব্রাঞ্চ। Delicate cause deals with all age group, huge number of patient, good chamber practice, job facilities, early establishment, opportunity to build up career as dermatosurgeon। আচ্ছা, এসব কিছুর মধ্যে কথা হচ্ছে যে আপনি এই সাবজেক্টটার একটা ভেরিয়েশন পাবেন। আপনি যেমন হচ্ছে পেডিয়াট্রিক্সে গেলে আপনি শুধু বাচ্চা রোগী দেখবেন, গাইনিতে গেলে আপনি শুধু মহিলা রোগী দেখবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি সব ফ্লেভার, সব এইজের মানুষের সাথে আপনি ডিল করবেন। আপনি বাচ্চা রোগীও দেখবেন, বুড়াও দেখবেন, মাঝামাঝি বয়সও দেখবেন, ঠিক আছে। এটার কারণ হচ্ছে একটা একঘেয়েমি কিন্তু কাজ করে না, হ্যাঁ, কারণ আপনার সব বয়সের, এটা আসলে খুব মানে ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা হয়তো গুরুত্ব দিই না, কিন্তু না, এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ যে আপনার সব এইজের, সব জেন্ডারের রুগী দেখতেছেন। এটা মানে কিন্তু আসলে আপনাকে মানে একঘেয়েমি করে না, ঠিক আছে। আর চেম্বার প্র্যাকটিসের জন্য ভালো মানে উম, কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে যে আমাদের চেম্বারের জন্য মানে এগুলো হচ্ছে হটকেক সাবজেক্ট। এর মধ্যে ডার্মাটোলজি একটা, ঠিক আছে। এটা এটা সবাই জানে, এবং এটার জন্যই অনেকে আমি টাকা কামাবো অনেক এটা চিন্তা করে অনেকে এই সাবজেক্টে আসে, যে আমার ফ্যামিলি ব্যাকআপে আমার অনেক টাকার দরকার, আমি হয় ডিপ্লোমা অর্থোপেডিক্সে দিই, নইলে আমি হচ্ছে ডিপ্লোমা ডার্মাতে দিই। ঠিক আছে, কিছু সাবজেক্টের চেম্বার প্র্যাকটিস খুব ভালো, এটা সবাই জানে। এর মধ্যে ডার্মাটোলজি একদম এক নাম্বার, এবং এই জন্য এই সাবজেক্টের কম্পিটিশন এত বেশি। এমডিতেও বেশি, ডিপ্লোমাতেও বেশি, এফসিপিএস তো আপনার নিজের সাথে নিজের যুদ্ধ, এখানে কারোর সাথে আপনার কম্পিটিশন নাই। কিন্তু বাকি দুটো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটার জন্য বেশি নাম্বার পাইতে হয়, সবচেয়ে বেশি, সবাই জানে এগুলা, মানে একদম ওল্ড কথাবার্তা। আর হচ্ছে আর্লি স্টাবলিশমেন্ট, এটা সব সাবজেক্টেই টুকটাক আছে এখানে। আহ আর হচ্ছে ডার্মাটো সার্জন এখন তো হচ্ছে, আর আপনি চেম্বার প্র্যাকটিস এফসিপিএস পার্ট, ফাইনাল পার্ট পাস করলেন, পাশাপাশি এরপরে হচ্ছে যদি আপনি টুকটাক কিছু জিনিসের উপর আয়ত্ত করে ডার্মাটো সার্জারিটাও ভালো করে আয়ত্ত করে ফেলতে পারেন, তাহলে তো কথাই নেই, ঠিক আছে। এখন তো দেখা যাইতেছে নন মেডিকেল পার্সনরাও অ্যাস্থেটিক করে এত বেশি খাইতেছে যে এটা আর আসলে মানে এটার যে কি পরিমাণ চাহিদা, এটা আহ, অতিরিক্ত চাহিদা। দেখা যাচ্ছে যে নন মেডিকেল পার্সনরাও এখন অ্যাস্থেটিক প্র্যাকটিস করতেছে, এটার এত বেশি ডিমান্ড। ওকে, সাবজেক্ট সিলেকশন। আচ্ছা, সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনি কি কি জিনিস কনসিডার করবেন? পার্সোনাল ইন্টারেস্ট, ওইটাই হচ্ছে আপনার লাভ, পেশেন্স যেটা বলছি, লাইফ স্টাইল, জব অপরচুনিটি, মেন্টরশিপ, অ্যাভেলেবিলিটি। আপনি একটা সাবজেক্টে যাবেন এটার জন্য, আপনার এই সাবজেক্টে যাবেন এটার জন্য, আপনার এই সাবজেক্টে আপনি যে কেরিয়ার করবেন আপনাকে যারা গাইড করবে ওইরকম মেন্টর কেমন আছে বাংলাদেশে, এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, কেমন আছে, কোন জায়গায় কেমন আছে। একটা সাবজেক্টে আমি হতেছে যে শুধু করে ফেললাম কেরিয়ার, কোনো মেন্টরশিপ টেন্টরশিপ ছাড়া, এটা তো আসলে হবে না। এটা দিয়ে আপনার আজীবন খাইতে হবে, সো এটার সবকিছু প্রোস এন্ড কনস জানতে হবে। আচ্ছা, ভিশন অ্যান্ড ভ্যালু। ভিশন হচ্ছে টু ডেভেলপ হাইলি কম্পিটেন্ট এন্ড এথনিক। আচ্ছা, এটা আসলে মেইন কথা হচ্ছে আমরা আসলে কার আন্ডারে এই পরীক্ষাটা দিব। আমরা হচ্ছে এফসিপিএস যে ডিগ্রিটা, প্রেস্টিজিয়াস ডিগ্রিটা, এটা হচ্ছে আমরা বিসিপিএস এর আন্ডারে দিই, হ্যাঁ। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন, বিসিপিএস, এটা হচ্ছে মহাখালী ঢাকায় অবস্থিত। ওইখানে গিয়েই আপনাদের পরীক্ষা দিতে হবে। পার্ট 1, পার্ট 1 এর পরে হচ্ছে মিড টার্ম, মিড টার্মের পরে হচ্ছে ফাইনাল পার্ট, সবই আপনাদেরকে ওইখানে যেয়ে দিতে হবে, ঠিক আছে। বিসিপিএস তো নিজের হচ্ছে এখন আমরা যারা ইদানিং গেছি বিসিপিএস এ দেখছি
আগে আমরা যখন প্রথম পরীক্ষা দিয়েছি বিসিপিএস এর দুইটা বিল্ডিং ছিল, এখন মাঝখানে তারা নিজেদের হসপিটাল করতেছে। তো অদূর ভবিষ্যতে আগে হইতেছে দেখা যেত ফাইনাল পার্টের যে পরীক্ষা হইতো ওইগুলো হচ্ছে বিভিন্ন ঢাকা মেডিকেল বা বিএসএমও ওইসব জায়গায় হইতো, মানে হচ্ছে ক্লিনিক্যাল অংশটা, হ্যাঁ, পেশেন্ট বা মানে পেশেন্টের একটা এনভায়রনমেন্ট ইয়া করার জন্য। এখন তারা নিজেদেরই হচ্ছে একটা হসপিটাল করতেছে হয়তো সামনের দিকে। এখানে ট্রেনিং করা করা বাধ্যতামূলক, বা কিছু জিনিস পরীক্ষা এখানেই হবে, কিছু জিনিস তারা এগুলো মডিফাই সামনে আসতে পারে। একটা তো তারা ঢাকা মহাখালী করতেছে, আরো যেটা প্রস্তাবিত নাকি কাজ চলতেছে আমি শিওর না, চিটাগাং এ একটা বিসিপিএস এর মানে এটা বিসিপিএস এর হসপিটাল সেন্টার আর কি, মানে পরীক্ষা টরীক্ষা সব ক্লিনিক্যাল টেকনিক্যাল সবকিছু হচ্ছে এখানে হবে আর কি। পেশেন্টও ভর্তি থাকবে, রোগীও দেখা হবে, হয়তো সামনের থেকে ট্রেনিংও তারা ওইসব বিভিন্ন ইনস্টিটিউশন গুলাতে ফিক্সড করে ফেলবে। আচ্ছা, তারপরে হচ্ছে পরীক্ষার সিস্টেম হচ্ছে এফসিপিএস পার্ট 1 আপনি পাশ করলেন, আপনারা যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন এটা পাশ করার পরে আপনি ট্রেনিং এ ঢুকবেন। ট্রেনিং এ ঢুকার পরে এখানে মাঝখানে একটা দেয় নাই, ট্রেনিং হচ্ছে যে আপনাদের প্রথম 2 বছর, 2 বছর পরে একটা পরীক্ষা দিতে হবে মিড টার্ম, তারপরে 2 বছর মিড টার্ম হওয়ার পরে 3 বছর, 3 বছর পরে আপনাদের ফাইনাল পার্ট। আর মিড টার্মের আগে মানে প্রথম 2 বছরের মধ্যে 1.5 বছর হচ্ছে আপনাদের ইন্টারনাল মেডিসিন অ্যান্ড অ্যালাইড ব্রাঞ্চেস, আর 6 মাস হচ্ছে ডার্মাটোলজি। ওকে, এরপরে হচ্ছে আপনাদের মিড টার্ম পরীক্ষায় আপনাদের মেডিসিন ডার্মা দোনো জায়গা থেকে আসবে। আর এরপরে হচ্ছে ফাইনাল পার্ট 3 বছর পরে। ঠিক আছে, এটা টোটাল হচ্ছে 5 বছরের একটা ট্রেনিং। আচ্ছা, যে জিনিসটা এখানে বলা হয় নাই, স্লাইডে আসে নাই, সেটা হচ্ছে ট্রেনিংটা আমাদের বিসিপিএস এর ট্রেনিংটা কোথায় কোথায় হয়। বিসিপিএস এর হচ্ছে ট্রেনিং আমাদের কিছু ইনস্টিটিউশন লিস্ট আছে। বিসিপিএস এর ওয়েবসাইটে গেলে একটা ইনস্টিটিউশন লিস্ট আছে, ওই ইনস্টিটিউশন লিস্টটা আপনারা দেখলেই দেখবেন আপনার সাবজেক্ট করেসপন্ডিং সাবজেক্ট আপনি প্রতিটা মেডিকেলে গিয়ে দেখবেন ডার্মাটোলজি ওইটা বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন সময় মানে বিভিন্ন বছর কাউন্ট হয় এরকম লেখা আছে, কোথাও 2 বছর, কোথাও 1.5 বছর, যেমন চিটাং মেডিকেল ওইখানে হচ্ছে 1.5 বছর। ঠিক আছে। যেমন কুমিল্লা মেডিকেল এখানে 3 বছর, ঢাকা মেডিকেল ওইখানে কত আমি জানি না ঠিক, এরকম নির্দিষ্ট সময় আছে এবং এগুলা কিছুদিন পর পর আপডেট হয় বলতে সময়টা বাড়েও। ঠিক আছে, এটা এখন যেটা আছে এটাই সারা জীবন থাকবে এমন না, এটা বাড়তেও পারে। মনে করো আপনার খুলনা মেডিকেল ওইখানে কতটুকু এখন মনে করেন ওইখানে কত কাউন্ট হয় আমি জানি না, ওইখানে যাই কাউন্ট হয় এরপরে দেখবেন হয়তো আরো 1 বছর পরে ওই সময়টা আরো বাড়তে পারে। ঠিক আছে, এগুলা বিসিপিএস হচ্ছে আপডেট করে। এটা হচ্ছে আর কি ট্রেনিং এরিয়া। আচ্ছা। আচ্ছা, পার্ট 1 পরীক্ষা হচ্ছে এখন একদিনে হয়, টোটাল 300 মার্কসের পরীক্ষা হয়, 300 মার্কসের মধ্যে আপনাকে 210 পাইতে হয়, 70% আর কি। ঠিক আছে, 70% পাইতে হয়। এর মধ্যে হচ্ছে 75টা প্রশ্ন হচ্ছে এমসিকিউ, 75টা প্রশ্ন হচ্ছে এসবিএম। প্রতিটা প্রশ্নই 2 মার্কস করে কন্টেন্ট করে, একটা এসবিও 2 মার্কস কন্টেন্ট করে, একটা এমসিকিউ 2 মার্কস কন্টেন্ট করে, আর কোনো নেগেটিভ মার্কিং নাই। ঠিক আছে, সময় হচ্ছে 4 ঘন্টা। ওকে। আচ্ছা, ট্রেনিং হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, ট্রেনিং সব সরকারি হাসপাতালে আপনি করলে আপনি ভাতা পাবেন। আপনি যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে আপনার ট্রেনিং করেন তাহলে আপনি হচ্ছে বিসিপিএস থেকে ভাতা পাবেন না। ওকে। আচ্ছা, এটা বলে ফেলছি, পেপার 1 2 3 আসলে হচ্ছে যে আমাদের যে সিলেবাসটা, ওই সিলেবাসটা হচ্ছে যে আগে 3 দিনে পরীক্ষা হইতো, পেপার 1 পেপার 2 পেপার 3, সিলেবাসটা এখনো ওই রকমই আছে। এখন তিনোটা পেপার মিলে একদিনেই পরীক্ষা হয়, কিন্তু সিলেবাসটা এখনো ওইভাবেই আছে। তাহলে প্রতিটা পেপার থেকে হচ্ছে 100 মার্কস করে আর কি, টোটাল 300 মার্কস। ঠিক আছে। আচ্ছা, আপনাদের বুক লিস্ট হচ্ছে প্রথমে হচ্ছে আসলে এখানে আমরা মেইন বই, হুম, মেইন বইয়ের আগে আমি বলি হচ্ছে যে আপনার এক সেট হচ্ছে বেসিকের শীট থাকা লাগবে। আপনি যেখানে যাই ফলো করেন, হ্যাঁ, আপনি যদি এখানে আপনি কম্বাইন্ড বেচে ভর্তি হন সিনাপস থেকে আপনাকে
এক সেট বেসিকের শিট দেওয়া হবে। আপনার যদি এরকম থাকে যে আপনার আমার আগের বেসিক পড়া আছে, আমি শুধু এখন ক্লিনিক্যাল অংশ করব, ঠিক আছে ফাইন, তাহলে আপনি আগে বেসিকের যেখান থেকে ফলো করছেন ওইখানকার এক এক সেট শিট, ঠিক আছে। কারণ হচ্ছে, আর যদি না আমি বেসিক, আমি হচ্ছে যে আমি শীটপাতি পড়বো না, আমি মেইন বই পড়বো, তাহলে মেইন বই থেকে পড়েও আপনাকে একটা জায়গায় গুছায় লিখে ফেলতে হবে। কারণ পরীক্ষার আগে আপনি মেইন বই থেকে ছাড়া ছাড়া করে রিভিশন দিতে পারবেন না, অসুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বুক লিস্টটা দেখেন, কিছু মেইন বই আমাদের পড়া লাগে। আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারের দত্তটা লাগে। দত্ত থেকে আমাদের হচ্ছে যে জেনিটোরিয়ারি সিস্টেমটা লাগে, এমব্রায়োলজি, আমরা সেলিমরাজা বা জেনকুইরা যে ছোটবেলায় যে বই ফলো করছেন ওইটা। তারপরে ফিজিওলজির জন্য জ্ঞানাং অথবা ভীষণ, আমি ভীষণ পড়ছিলাম তো আমি ভীষণই ফলো করছি। আপনারা যেই এমবিবিএস লেভেলে যেটা পড়েন, আর যদি কোনোটাই না পড়েন তাহলে ভীষণ। বায়োকেমিস্ট্রির জন্য এবিসি, ফার্মাকোলজির জন্য ভীষণ ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজির জন্য ল্যাঞ্চ, মাস্ট 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 লাগবেই, হ্যাঁ। আর প্যাথোলজির জন্য রবিনস টুকটাক। বায়োস্ট্যাটিস্টিক্স এর জন্য সিনাপসের শীট, খুবই এনরিচ শীট। তারপরে হচ্ছে যে স্কিন অ্যানাটমির জন্য মোর্চেলা, বায়োলজি অফ স্কিন, মেইন বই হচ্ছে মোর্চেলা, কিন্তু পাশাপাশি বায়োলজি অফ স্কিনটাও রাখতে হবে, কারণ একটা দুইটা কোশ্চেন বায়োলজি অফ স্কিন থেকেও আসে। আর বায়োলজি অফ স্কিনটার সাথে রাখলে কনসেপশনটা ক্লিয়ার হয়। অ্যান্ড্রুস ডিজিজ অফ স্কিন, এটা থেকে তো আমাদের ক্লিনিক্যাল অংশ। আর আমাদের ফার্মার জন্য হচ্ছে উলভার্টন অফ ড্রাগ থেরাপি, ঠিক আছে, এগুলা। আর পাশাপাশি হচ্ছে একটা গ্লসারি শিট, আর হচ্ছে সেক্সোলজিও একটা পার্ট আছে আমাদের, ওইটাও হচ্ছে আমরা শিট থেকে পড়াই ওইটা। এগুলো হচ্ছে আপনারা আজই যে কিনতে পাবেন। লাইব্রেরি যদি আপনারা হচ্ছে ঢাকায় থাকেন ওইখান থেকে গিয়ে দেখে কিনবেন, আর যদি না থাকেন ঢাকার বাইরে থাকেন তাহলে লাইব্রেরি থেকে আপনি মানে ওভার ফোনেও মানে বলে কিনতে পারবেন আর কি, ঠিক আছে, অনলাইনেও আনাতে পারবেন। যদি আপনাদের কোনো লাইব্রেরির নাম্বারও দরকার হয়, যে কি কি শিট আনাবেন বা বই আনাবেন, আমাদেরকে হচ্ছে যে আমাদের যে গ্রুপ আছে ওইখানে মেসেজ করলে আমরা দিয়ে দিব, হ্যাঁ। আগেও এরকম অনেকে হয়েছে যে বই আনাবে নাম্বার নাই, তখন আমরা দিয়ে দিছি। আচ্ছা, স্টাডি ম্যাটেরিয়াল বলা হয়ে গেছে। স্টাডি ম্যাটেরিয়াল এখানে ওভারঅল যা, সেটা হচ্ছে যে সিনাপসের এক সেট শিট। আর ক্লিনিক্যাল অংশের জন্য আমরা কোনো শিট প্রোভাইড করি না। ক্লিনিক্যাল অংশের জন্য আমরা মেইন বইটাই পড়াই, মেইন বইটাই হইতেছে আমরা পিডিএফ আকার আপনাদেরকে দিয়ে দিই। আমরা যখন মানে পড়ানোর আগে ক্লাস দিয়ে দেওয়া হয়, আপনারা দাগায় রাখলেন, পরে যখন আমরা পড়াই তখন আপনারা ধরার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে। এটাই, আমরা হচ্ছে যে এখানে এটার জন্য আমরা শিট মানে শিট করি নাই আর কি, কারণ এটা আসলে মেন বই পড়তে হয় সেজন্য। আর যারা রেসিডেন্সি দিবেন তারা হচ্ছে সিনাপসের রেসিডেন্সির কিওয়ার্ড কোশ্চেন ব্যাংকটাও সাথে তো রাখতেই হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত হতেছে বললাম। এরপরে হচ্ছে টিপস এন্ড ট্রিক্স থেকে পরে আমাদের মেন্টর বলবেন, তানজিনা আপু। কিন্তু এর আগে হচ্ছে আমাদের আজকের যে দুইজন গেস্ট আছে, ডক্টর ফাতিহা এবং ডক্টর তানজিনা নাসরিন, আমাদের দুইজন গেস্ট যারা হচ্ছে সদ্য জানুয়ারিতে পাশ করেছেন, তাদের থেকে আমরা একটু টুকটাক তারা কিভাবে প্রিপারেশন নিছে এটা নিয়ে একটু শুনি। তানজিনা নাসরিন আপু, উনি হচ্ছে আমারই মেডিকেলের, আমার ছোট বোন। আপু তুমি আছো? জি আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তানজিনা, তুমি হচ্ছে তোমার কিভাবে পার্ট 1 পাশের জন্য কিভাবে প্রস্তুতি নিছো, এবং প্রস্তুতি নেওয়ার সময় তোমার কি কি জিনিস মনে হয়েছে যে এগুলা মানে তোমার জন্য অবস্টাকেল, এবং এগুলা তুমি কিভাবে ওভারকাম করছো, একদম ইন শর্ট আমাদেরকে যদি বলো তাহলে খুব ভালো হয়। জি আপু, আসসালামু আলাইকুম। আমি শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আপু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তানজিনা শোনা যাইতেছে। জি আপু, আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আপু আমি ডাক্তার তানজিনা নাসরিন, পড়াশোনা করেছি সেন্ট্রাল মেডিকেল কলেজ হতে, সেশন 2016-17। আমি এবার পার্ট 1 পাশ করি। আর এগুলো ছাড়া হচ্ছে আমার একটা বড় পরিচয়, যেটা প্রধান পরিচয়, যেটা আমি মনে করি, আমার হচ্ছে দুইটা বাবু আছে, মানে আমি দুই বাবুর মা। আর হচ্ছে পাশাপাশি জব করছি লেকচারার হিসেবে। এই তো, আমার এতটুকুই পরিচয় আর কি।
আর শুরুতে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি সিনাপস একাডেমিকে আমাকে এমন একটি আয়োজনের সাথে রাখার জন্য। এবং আসলে গত দুই সেশনে মানে জানুয়ারি 25 এবং জুলাই 25 যারা হচ্ছে সাকসেস স্টোরি গুলা আপনাদের এই সেশনটাতে আমি প্রতিবারই পার্টিসিপেট করেছি, এবং সবার সাকসেস স্টোরি গুলো শুনতে খুব ভালো লাগতো। মনে হতো যে ওদের অভিজ্ঞতাগুলো শুনলে ওরা কি কি অবস্ট্রাগল ফেস করেছে, আবার এগুলোর জন্য কি স্টেপ নিয়েছিল, এগুলো আমার ভালো কাজে লাগবে এরকম আর কি। এই জন্য এই সেশনটা সবসময় অপেক্ষায় থাকতাম। তো এখন সিনাপস একাডেমিকে সেজন্য আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সেশনে আমাকে রাখার জন্য। আমি মূলত সিনাপসের এক্সাম বেঁচে ছিলাম, খুবই ভালো লেগেছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আসলে এত কম কস্টে এখনকার সময়ে এত ভালো সার্ভিস আমার কাছে ব্লেসিং মনে হতো আর কি। আর যে সিনাপসের প্রতিটা কোশ্চেনকে আমি আসলে প্রকৃতপক্ষে এক একটা কোশ্চেনকে আমি পাল মনে করতাম। তো ওই কোশ্চেনটা আনসার আমি পারি বা না পারি যেটাই হতো, পরীক্ষা দেওয়ার পর আমি প্রতিটা প্রশ্ন বইতে খুঁজে খুঁজে একটা নির্দিষ্ট কালার দিয়ে মার্ক করে ফেলতাম, যাতে যেটা আমাকে পরবর্তীতে রিভিশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছে। আর আসলে আমার সবগুলো এক্সাম দেওয়া সম্ভব হয়নি, অনেক ব্যস্ত ছিলাম, আসলে ব্যস্ততার একটা লাইফ। তারপরও আমি আমার কাছে ওভারঅল ওদের সার্ভিস দেখে খুবই আন্তরিক মনে হয়েছে যে ওরা একদম ফ্যামিলি মেম্বারের মতো আমাকে সার্ভিস দিয়েছে। আর কখনোই সিনাপসকে আমার হচ্ছে কমার্শিয়াল কোনো প্রতিষ্ঠান মনে হয়নি, সবসময় মনে হয়েছে যে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। এই আর কি। আর আসলে আমার জার্নিটা খুব চ্যালেঞ্জিং ছিল, বাবু নিয়ে বা সংসার নিয়ে সবকিছু মিলিয়ে, তবে সবসময় আল্লাহর উপর ভরসা ছিল। আমি ভাবতাম যে এই দায়িত্বগুলো আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছেন। আপু আমি কি বন্ধ রাখবো? আজান চলতেছে চারদিকে। আচ্ছা ঠিক আছে, একটু তাহলে তুমি বন্ধ রাখো, আজানটা শেষ হোক। আজানটা শেষ হোক আপু, একদম বাসা হ্যাঁ মসজিদের হ্যাঁ পাশে তো একদম কিছু শোনা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, না আর কি। ঠিক আছে ঠিক আছে, তুমি আজানটা শেষ হলে বলো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে আপু। জি আপু, সুচি আপু। হ্যাঁ আপু, আপনি বলেন। আমি ডাক্তার তানজিমা, বলেন। জি আপু, আসসালামু আলাইকুম। আপু ও তো হুম। আবার তো নামাজে বিরতি দিবে, আমি সংক্ষিপ্ত ভাবে শেষ করি। হ্যাঁ আসলে হ্যাঁ। আপু আমার প্রস্তুতি বিষয়টা বলতে গেলে আমার কাছে আসলে চ্যালেঞ্জিংই ছিল অনেকটা, যেহেতু দুইজন বাবু, জব, সংসার সবকিছু মিলিয়ে। তা আমি হুম। মনে করছি যে যেভাবে যে আল্লাহ আমাকে ভালোবেসে আসলে দায়িত্বগুলো দিয়েছেন, যেটা সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ বলেছেন যে আমি তো কাউকে সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেইনি। আসলে এই আয়াতটা খুব হুম। ধারণ করার চেষ্টা করেছি সব সময়। আর আমি এটাও বিশ্বাস রাখতাম যে এফসিপিএস এ চান্স না পেলেই কেউ অযোগ্য, আবার চান্স পেলেই সে যোগ্য, বিষয়টা এমন না। যেহেতু যোগ্যতা নির্ভর করে, যেটা সিনিয়রদের থেকে আমরা শুনতাম যে যোগ্যতাটা আসলে নির্ভর করে তার স্কিলের উপর। এখন আমি যেহেতু স্কিল বাড়ানোর জন্য বা আমার স্কিলের ডেভেলপমেন্টের জন্য এফসিপিএস চুজ করে ফেলেছি, তো এটার জন্য আমার পার্ট 1 ছাড়া এন্ট্রি অপশন নাই, সেজন্য পার্ট 1-এ আমাকে ফেস করতেই হবে। এটা অনেক মাথায় রাখতাম। আর এটাও অনেক মাথায় কাজ করতো যে অনেক বড় বড় কনসালটেন্ট আছেন যারা হচ্ছে অনেকবার পাশ করেছেন, কিন্তু আসলে এফসিপিএস জার্নিটা নিজের সাথেই নিজের।
যত আগে আসলে এটা পার করা যায় তত নিজের কাছে নিজে রিল্যাক্স হব, সেজন্য নিজেকে কাউন্সিলিং করতাম অনেক, যে যত আগে হবে তত আমি রিল্যাক্স, কারোর সাথে কম্পেয়ার না, বরং নিজের সাথে নিজের একটা যুদ্ধ, এরকম, যেটা সুচি আপু একটু আগে বললো বারবার করে। এ হলো জি। কি অবস্থা। আর অনেকে প্রশ্ন করে বাবু নিয়ে এত ব্যস্ততা নিয়ে কিভাবে সম্ভব হলো বা কিছু। তো তাদের ক্ষেত্রে আমি যদি বলি, আসলে এখন ফিমেল ডক্টরদের ক্ষেত্রে ফিমেলরা বেশিরভাগই এই অবস্থা থেকেই চান্স পাচ্ছে। একেবারে রিল্যাক্স সংখ্যাটা খুবই কম, বা দেখা যায় যে এমবিবিএস পাশের পর আসলে এমন কোনো দিন যায় না যেদিন কোনো ঝামেলা নাই। তো যাদের বাচ্চা নাই, বাবু নাই, জব নাই, তারাও কোনো না কোনো ঝামেলার মধ্য দিয়ে পার করে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা যা হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা আল্লাহর উপর অনেক ভরসা রাখবো। আর আমাদের মতো যারা এরকম, তাদের ক্ষেত্রে মনে হয় যে আমরা একটু স্ট্র্যাটেজি যদি ফলো করি আমাদের জন্য খুব কঠিন হবে না, তাড়াহুড়া না করে আমরা একটু স্ট্র্যাটেজি ফলো করব। এই ক্ষেত্রে আমি যদি পরামর্শ দেই, যারা চেষ্টা করছেন বা যারা প্রথমবার দিচ্ছেন, আগে থেকে আসলে আস্তে আস্তে করে যদি আমরা একটু পড়া গুছিয়ে রাখি, আর পরীক্ষার আগে যেহেতু আমরা সারা বছর আসলে বাচ্চাকে কষ্ট দেওয়াটা কঠিন হয়ে যায়, পরীক্ষার আগে ১-১.৫ মাস আমরা বাড়তি সাপোর্ট রেখে ফোর্স দিয়ে পড়বো, মানে এটা মাথায় রাখবো, কিন্তু আগে থেকে অবশ্যই পড়া গুছিয়ে রাখবো। আর যদি রেগুলার পড়তে পারি তো আলহামদুলিল্লাহ। আরেকটু হচ্ছে যা, কারোর সাথে নিজেকে তুলনা না করে, আসলে একেকটা বাবুর, একেকটা বাচ্চার আ বৈশিষ্ট্য একেক রকম থাকে। কেউ একটু বেশি কান্না করে, কেউ একটু বেশি কোলে থাকতে পছন্দ করে। তো আসলে কারোর সাথে কারো কম্পেয়ার না করে নিজের সাথে নিজে একটু যেভাবে টেকনিক্যালি পড়া যায়, যেভাবে নিজেকে পড়ার সাথে অ্যাটাচ রাখা যায়। আমি যেটা মনে করতাম আরকি, জব, বাচ্চা, সংসার সবকিছুকে আমি প্যারালাল মনে করতাম, যে কোনটাকে বাদ দিয়ে কোনটা চিন্তা করব। এটা আসলে কখনোই করা হয়নি। তবে এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সবার ক্ষেত্রেই প্রায়োরিটি বোঝাটা খুব জরুরি। যে আমার পরিস্থিতি অনুযায়ী কোথায় আমাকে কম সময় দিতে হবে, কোথায় বেশি সময় দিতে হবে। যখন বাচ্চার মাকে দরকার তখন মাকেই দরকার, তখন তাকেই সময় দিতে হবে। যখন তাকে একটু কম সময় দিলে হয় তখন আমি পড়লাম বা তখন আমি অন্য কাজ করলাম। এগুলো একটু বুঝে, প্রায়োরিটি বুঝে আরকি ব্যালেন্স করতে হয়। এটা যেটা অনেকেই কমপ্লেইন করে এই সময়টাতে, মানে ব্রেস্ট ফিডিং এর টাইমটাতে পড়া কম মনে থাকে। এখন আমরা তো আসলে প্রস্তুতি নিতে গেলে অনেক টাইমই পড়ে যায়, প্রস্তুতি তো আসলে বাদ দেওয়া যায় না। এটা থাকতে হয় পড়াশোনার সাথে। এটা তো শিহান সিনড্রোম যেটা শুনি, যে শিহান সিনড্রোমের জন্য মেমোরি রিটেনশনটা কম থাকে আসলে। তো এই পর্যায়েও অনেকে জিজ্ঞেস করে যে এই অবস্থায় পড়া মনে থাকে না, কি করা যায়? তো এটা আমি মনে করি যে এই সময় আসলে হতাশ না হয়ে আল্লাহর সাহায্য তো অবশ্যই থাকবে, যেহেতু আল্লাহ ভালোবেসে দায়িত্বটা দিয়েছে, ইনশাল্লাহ। আমাদের কাজ হচ্ছে লেগে থাকা, হ্যাঁ? পড়া গুছিয়ে রাখা, লেগে থাকা, চেষ্টা করা। আর পড়া গুছানো হয়ে গেলে আহ প্রস্তুতি মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এরপর আসলে চান্স পাওয়াটা নির্ভর করবে আল্লাহর সাহায্যের উপরে। আল্লাহ যেদিন চাইবে, বা আমি কতটুকু মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিচ্ছি, এগুলোর উপর ডিপেন্ড করে। এই হলো আরকি অবস্থা। আর যেটা বিশেষভাবে আসলে বলার কিছু, উম যে আমি হচ্ছে যেভাবে চেষ্টা করতাম যে আমার জব প্লেসে পড়ে আসতাম। এরপর বাসায় এসে আসলে তেমন পড়ার সুযোগ থাকতো না। তবে আমি চেষ্টা করতাম সবসময় যাতে পড়ার সাথে অ্যাটাচ থাকি। তো ওইজন্য ওয়্যারলেস হেডফোন গুলা ইউজ করা লাগতো, যে উম যখন আমি একটু সময় পেতাম যে বাবুকেও সময় দেয়া লাগবে, আবার আমার পড়তেও হবে, কি করব? তখন কানে হেডফোন লাগিয়ে ওড়না দিয়ে পেঁচিয়ে রাখতাম, যাতে সে হচ্ছে হেডফোনটা না দেখে, মোবাইল নিরাপদ দূরত্বে রেখে যে ক্লাসগুলো আমার হয়ে গিয়েছে অলরেডি, যেগুলো আমার পড়া শেষ, ওগুলোই আমি আবার শুনতাম। এই আরকি। আবার অনেকের অনেক রকমই থাকে। আমি আসলে যতটুকু মনে হয়েছে স্বল্প সময়ের মধ্যে এতটুকু হ্যাঁ আমার আপু। মনে হচ্ছে আসলে। আর হচ্ছে আপু আরেকটা যেটা মনে হয় যে এখন তো আমরা স্ক্রিন টাইম অনেক নষ্ট করি আসলে সবাই। এটা কাউকে আলাদাভাবে বলা যাবে না। সবাই অনেক স্ক্রিন টাইম দেই। ১.৫ ঘন্টা ২ ঘন্টা এভারেজ হিসেব করলে চলে আসে। ওটা কমালে কিন্তু আমাদের অনেক সময় পাওয়া যায়। আর এই তো। হ্যাঁ আর এতটুকুই আসলে আপু। আর আজান দিয়ে ফেলছে, সবাই আপু তো আপনাকে। এখন একটা নামাজের প্রস্তুতি নিবে। আমি ইনশাল্লাহ আবার নামাজের পর জয়েন করব। আমার প্রস্তুতি এমনই ছিল। আর আমি সবসময়ই আপনাদের এই সেশনটাতে অংশ নিতাম। আমার মনে হতো যে যেভাবে আপনার সিলেবাস ডিসকাশনটা প্রথমেই রাখেন, ওটা আমার অনেক কাজে লাগতো। আমি নোটও করেছি একবার জানুয়ারি ২৫-এ। একদম অনেকগুলো আপু ছিল। তখন একবার আপনারা এভাবে সেশনটা নিয়েছিলেন। তখন সম্ভবত জুলিয়া জান্নাত মুফতি আপু ছিল। আর গত সেশনে হচ্ছে অর্থী আপুকে নিয়ে সুচি আপু হ্যাঁ ছিল, আর জিনা আপু, মানে আপনি ছিলেন। আর যতটুকু মনে আছে সুচি আপু ছিল। এই আরকি, আমার ভালোই লাগতো সেশনটার জন্য। আমার এভাবে সিলেবাস ডিসকাশনের কারণে আগে থেকে অনেক মনে হয় যে, মানে যুদ্ধের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে ফেলা এমনটা হয়ে যায় আরকি। এই তো সিলেবাস আপু। ডিসকাশন আমরা সবসময় একটু মানে ভালোভাবে বলার চেষ্টা করি, যাতে হচ্ছে ইনিশিয়ালি আপনারা বুঝে ফেলতে পারেন যে আসলে আমাদের কতটুকু পড়া দরকার, কতটুকু পড়া দরকার নাই। এটা আসলে জি প্রথম আপু। থেকে আমরা সিলেবাস ডিসকাশনটা ওভাবেই নিয়ে থাকি।
ঠিক আছে। জি থ্যাংক ইউ আপু, আপনি আপনার সময় দিয়েছেন আমাদের এখানে, এজন্য অনেক অনেক থ্যাঙ্কস। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা। ইনশাল্লাহ ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ জি আপু। আপু, ইনশাআল্লাহ। ঠিক আছে আপু। ফাতিহা আপু সালাম। কি আছে, জয়েন দিয়েছে? আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তো আপু আপনি যদি অল্প একটু সময় ব্যয় করে আমাদের এই সেশনটাতে একটু মানে আপনার জার্নিটা কিভাবে শুরু হয়েছে বা কতটুকু আমাদের সিলেবাস থেকে আপনি হেল্প পেয়েছেন এই বিষয়ে যদি অল্প কিছু সময় দিতেন তাহলে আমাদের জন্য খুব উপকার হতো। অবশ্যই আপু, অন্য আমাকে কাউকে কি যদি- ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আপু, শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি প্রথমে একটু আমার পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর হুম, ফাতেহা জান্নাত। আমি 15-16 সেশনের আমি ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমার মানে ক্যারিয়ারের শুরুটাই একদম আমি বলবো যে ডার্মাটোলজি দিয়েই, মানে আমার প্ল্যানিংই ছিল যে ইনশাল্লাহ আমি ক্যারিয়ার করলে ডার্মাটোলজিতেই করব। সো আমি হচ্ছে ঢাকা মেডিকেলে অনারারি ট্রেনিং করেছিলাম 2023-এ 6 মাস। সো এরপর হচ্ছে আমি এভার কেয়ারে ডার্মাটোলজিতেই আরএমও হিসেবে ছিলাম 1.5 বছর মতো। দেন এই অগাস্টে হচ্ছে কি আমি চাকরিটা ছেড়ে দিই, কজ এর মধ্যে বিয়ে শাদী সব মিলিয়ে আমি পরীক্ষার প্রিপারেশনটা একদমই শুরু করতে পারিনি। আমার মাথায় ছিল যে ইনশাল্লাহ আমি যখনই পরীক্ষা দিব আমি এফসিপিএস ডার্মাটোলজিটাই দিব। কেন জানি আমার এটার প্রতি অলরেডি মানে সবসময় একটা ফ্যাসিনেশন কাজ করতো, যে মানে সবাই বলতো যে এফসিপিএস ডার্মাটোলজিটা অনেক কঠিন। বাট আমি দেখি যে আশেপাশে তো অনেক আপুরি কিছু মানে এখন রিসেন্টলি অনেক আপুরি হচ্ছে। তো আমার মাথায় আসে যে আপুরা যদি এত কষ্ট করে এত সংসার বাচ্চা নিয়ে যদি চেষ্টা করে যদি আপুদের হয়, তাহলে আমি যদি একটু চেষ্টা করি, যদি আল্লাহ চায় তাহলে কেন নয়। তো এরপরে অনেক সাহস করে এবার আমি অগাস্টে চাকরিটা ছাড়ি, যে ইনশাল্লাহ এই 4 মাস আমি পুরাপুরি হচ্ছে গিয়ে আমি একটু নিজের ক্যারিয়ারকে সময় দিব, যে দেখি কি হয়। আমি চেষ্টা করি, বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহর উপরে। তো এরপর আমি অক্টোবরে সিনাপসের যে একটা 3 মাসের একটা ব্যাচ থাকে, ওই ব্যাচটাতে আমি ভর্তি হই। আর এর আগে যেটা হয়েছে যে আমি স্কিন অ্যানাটমি যা যা টুকটাক আশেপাশে আমি দেখতাম, বাট রিসোর্সেস খুবই কম। অ্যান্ড সত্যি কথা যেটা, আমাদের ডার্মাটোলজির এখন কিছুটা রিসোর্সেস তাও আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন আপু ভাইয়াদের ইয়ের জন্য। আপু ভাইয়ারা এসে কোশ্চেন শেয়ার করতো। সো ওখান থেকে টপিক গুলা কিছুটা দেখতাম যে কি কি টপিক গুলা বারবার আসে ওরকম। বাট অনেকগুলা বই মিলিয়ে দেখা যায় যে বইগুলার নামই প্রথম শুনেছি এরকম, যেমন অ্যান্ড্রুজ যে স্কিনের একটা টেক্সট বুক আমাদের পড়তে হয়, এরপরে যে ওলভারটন ফিটসপ্যাট্রিক বায়োলজি অফ স্কিন, এগুলো সবই তো হ্যাঁ, একদমই নতুন। সো আর পড়াটা গুছানোও ছিল না। সো সিনাপসের প্রথম ক্লাসটাই আমার মনে আছে, আমি মোস্ট প্রবাবলি স্কিনের একটা ক্লাস ছিল, মোস্ট প্রবাবলি মেলানোসাইটের ক্লাসটা করেছিলাম। তো ওই ক্লাসটা করে দেখলাম যে পিডিএফটা এত গুছানো ছিল, যে ওখানে হচ্ছে গিয়ে মশলার পুরা দাগানো জিনিসগুলাও ছিল, প্লাস হচ্ছে গিয়ে বায়োলজি অফ স্কিন থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক পড়া লাগবে সেটাও ছিল। মানে আমার পিডিএফটাই খুব ভালো লেগেছে। সো এরপর থেকে দেখা যেত যে আমি সিনাপসের যে পিডিএফ গুলা ক্লাসগুলা করে পিডিএফ গুলা ফলো করে করে আমি ওভাবেই পড়তাম। আর প্লাস হচ্ছে রেগুলার আমি পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করতাম। সো পরীক্ষাটা দিলে দেখা যেত যে আমি পড়েছি কিন্তু কিছু কিছু জিনিস কেন জানি পারতেছি না। সো ওটা থেকে দেখা যেত যে আমি আমার যে উইক পয়েন্ট গুলা সেটা আমি মার্ক করতাম, যে ঠিক আছে এখানে এখানে আমার একটু উইকনেস, এখানে আমার আরো একটু এফোর্ট দিতে হতো। তো সো আমি তখন যেটা করতাম, যে যেই টপিকেরই আমার যে কোশ্চেন গুলো মিস হতো, ওই কোশ্চেন গুলো আমি একটু রেড কালারের কোনো একটা কলম দিয়ে আমি এক্সট্রা করে উপরে লিখে রাখতাম যে এই জিনিসটা আমি ভুল করেছি। তো সো দ্যাট আমি পরবর্তীতে যখন আবার ওই জিনিসটা রিভিশন দিতে যেতাম, তো ওটাতে আমি একটু ফোকাস করতাম। তো এভাবে করে যেতাম। আর আমার আরেকটা খুব ভালো ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে যে সিনাপসের ড্রাগের পোর্শন, যেটা যে উলভারটন থেকে যে কতটুকু পড়া লাগবে বা অন্যান্য জায়গা থেকে কি কি পড়া লাগবে, ড্রাগগুলা খুবই সুন্দর করে ড্রাগের পিডিএফটা আমার খুবই ভালো লাগতো। সো আমি দেখা যেত যে আমি অন্য কোনো বইও আর খুলিনি, আমি সিনাপসের ওই ড্রাগের পোর্শনটা আমি পুরাপুরি পিডিএফটাই আমি হচ্ছে ফলো করেছি। সো এই দিক থেকে আমার মনে হয়েছে যে ডার্মাটোলজির জন্য সিনাপসটা খুবই গুছানো একটা, মানে কেউ যদি প্রিপারেশন নিতে চায় সিনাপসটা একটা কমপ্লিট একটা প্রিপারেশন এখান থেকে নিতে পারে। আর আপুদের ক্লাসও অনেক ভালো লাগতো, প্লাস বেসিক গুলাও আমার খুব হেল্প হয়েছে, যে এন্ডোক্রাইনোলজি। সো আমি যেহেতু 4 মাস 4 বছর আমি একদমই পড়াশোনা থেকে আমি অনেকটাই দূরে ছিলাম, সো এই অগাস্টে এসে আমি প্রিপারেশনটা শুরু করি। পরীক্ষাও আমি এই প্রথমবারই দেই ডার্মাটোলজিতে। সো ওই আমি বেসিক থেকে যেহেতু অনেকটাই দূরে ছিলাম, সো ওই ভাইয়া আপুরা যে ক্লাসগুলো নিত ওটাতেও দেখা যেত যে আমার বেসিকটা অনেকটাই ক্লিয়ার হয়েছে।
সো এই তো। আর আরেকটা কথা যেটা বলবো যে পরীক্ষায় পাশ ফেল তো পুরাটাই আসলে আল্লাহর উপরে, কিন্তু চেষ্টা করাটা হচ্ছে গিয়ে নিজের উপরে। আর এই প্রিপারেশনের মধ্যে অনেকটা সময় মনে হয় যে না, হাল ছেড়ে দিই, আর ভালো লাগতেছে না। আশেপাশে অন্য প্রফেশনে যারা আছে তারা দেখা যায় যে আমাদের থেকে সাকসেসফুল অনেকটাই এখনই হয়ে গিয়েছে, ক্যারিয়ারে অনেকটাই ওরা স্টেবল। বাট মনে হয় যে না, মাঝপথে ছেড়ে দিই, কি হবে এত কষ্ট করে। কিন্তু একটা কথাই বলবো যে ডিটারমিনেশন আর হার্ড ওয়ার্কটা হচ্ছে কি নিজের উপরে, যে আমি আমার 100% চেষ্টা করে যাব, আর বাকিটা হচ্ছে কি আল্লাহ যখন আমার দোয়া কবুল করে, যখন আল্লাহ আমার রিজিকে রেখে দিয়েছে তখনই ইনশাল্লাহ হবে। তো থ্রু আউট দ্য জার্নি আমি প্রিপারেশনের পাশাপাশি প্রত্যেক দিনে আমি শুধু আল্লাহর কাছে একটা দোয়াই করতাম, যে আল্লাহ আমি কষ্ট করতেছি, তুমি আমার কষ্টটা দেখে যখন তোমার মনে হয় যে হ্যাঁ এবার পাশ করলে হয়তো এটা আমার জন্য ঠিক হবে, তুমি তখন আমাকে, যখনই আমার রিজিকে রাখছো তখনই আমাকে পাশ করায় দিও। সো আমার মনে হয় এটাই, যে পোস্ট গ্রাজুয়েশন আসলে নিজের ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা দুইটা যখন একসাথে কম্বিনেশন হয় তখন ইনশাল্লাহ সবারই হবে, কারোরই এত আশাহত হওয়ার কিছু নেই। আর কেউ যদি সিন্যাপসের সাথে থাকে, রেগুলার যদি সিন্যাপসের ক্লাসগুলা ফলো করে, সিন্যাপসের পরীক্ষাগুলা দেয়, পরীক্ষাগুলা দিয়ে কোথায় কি উইক পয়েন্ট আছে ওটা যদি একটু থাকে, একটু যদি কনসিস্টেন্ট থাকে, আমার মনে হয় যে ইনশাল্লাহ এখন সবারই পসিবল। যদি আমাদের হয়ে থাকে, আমাদের আগের বছরের আপু ভাইদের হয়ে থাকে, তো ইনশাল্লাহ যারা প্রিপারেশন নিচ্ছে বা প্রিপারেশন নিবে, আমি বলবো যে ইনশাল্লাহ তাদেরও হবে, ভয়ের কোনো কারণ নেই। আর সিনাপসকে আসলে অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা সাকসেস স্টোরি শেয়ার করার জন্য, বা এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ করার জন্য। সো এতটুকুই। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলছেন। আহ, আপনি মানে এত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে সময় দিয়েছেন, এটাই অনেক। তো আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা, ইনশাল্লাহ সবকিছু ভালো হবে। ভালো থাকবেন, আর সিনেক্সের জন্য দোয়া করবেন। ঠিক দোয়া আছে করবেন আপু? আপু। আরেকটা হচ্ছে কি, আমি রেগুলার এখনো নামাজ পড়ে আপনাদের সবার জন্য অনেক দোয়া করি, যে মানে আপনারা এত সুন্দর করে গুছিয়ে ক্লাসগুলো নিয়েছেন বলেই কিন্তু আমাদের প্রিপারেশনটা কিছুটা সহজ হয়েছে। মানে পড়া তো অবশ্যই নিজেদের কাছে, কিন্তু হ্যাঁ, পড়া পড়া তো যে অবশ্যই গুছিয়ে নিজেকে দেওয়া, করতে হবে। যে গুছিয়ে হ্যাঁ, দেওয়া, যে স্পেশালি আপু আপনার যে স্কিন অ্যানাটমি ক্লাসগুলো, ওটা আমি দেখা যেত লাস্ট মাসে যখন রিভিশনের আগেও আমি একবার আপনার ক্লাসগুলো করে নিতাম। কজ হচ্ছে কি তখন আপনি একদম বলে দিতেন যে এই লাইনটাই গত বছর এসবিতে আসছে, এই টপিকটা হ্যাঁ, ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। আর আপনি হচ্ছে স্কিন হ্যাঁ, অ্যানাটমি প্রত্যেকটা টপিক পড়ানোর আগে দেখা যেত যে একটা ছবি দিয়ে আগে হচ্ছে কি ক্লিয়ার করে করে বলে দিতেন যে এই ছবিটা আগে আমি দেখিয়ে দিচ্ছি, সো দ্যাট আমি যখন পরে মশলাটা পড়াতে যাব তখন অনেক সুবিধা হতো। তাই আমি নামাজ পড়ে আপু আপনাদের জন্য সবসময় অনেক দোয়া করি যে আল্লাহ আপনাদের অনেক বড় করুক। যে এটাই, সবার থ্যাংক জন্য ইউ। অনেক অনেক আপনার জন্য শুভকামনা আর আপু। বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম আপু। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে মেবি অর্ধেক মেবি নেওয়া হয়েছে, তাই না? অর্ধেক নেওয়ার পরে হচ্ছে আমরা সাকসেস স্টোরিটা হচ্ছে নিয়ে ফেলেছি। আমাদের আর কিছু অংশ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের সিলেবাসের যে মানে কোন কোন পার্ট গুলো আছে, মানে সিলেবাস ডিসকাশনটা এক কথায় আর কি। হ্যাঁ, আপু নিশ্চয়ই আপনাদেরকে এই জিনিসগুলো বলেছে। তো আমি হচ্ছে জাস্ট বিসিবিসি সিলেবাসটা হচ্ছে আপনাদেরকে একটু জাস্ট ধরায় দিব, যে হচ্ছে আমাদের কি কি থাকে আর কি। হ্যাঁ, যে আগে তো আমাদের হচ্ছে পেপার 1 2 3 থাকতো, ঠিক আছে? এখন কিন্তু হচ্ছে আমাদের আর পেপার 1 2 3 নাই, তিনটা পেপার মিলে হচ্ছে আমাদের একটা পেপারই মানে একদিনে পরীক্ষা হয়ে যায়। আচ্ছা। দেখেন যে প্রথমেই হচ্ছে আমাদের যে সেল এন্ড সেল ডিভিশন, স্ট্রাকচার অফ দ্য স্কিন এন্ড মিউকাস মেমব্রেন, স্কিন অ্যাপেন্ডেজ, কানেকটিভ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু। আচ্ছা, সর্বপ্রথমেই বলে নেই যে আমাদের এফসিপিএস পার্ট 1 ডার্মাটোলজির ক্ষেত্রে শুধুমাত্র যে ক্লিনিক্যাল অংশের প্রতি জোর দিতে হবে তা না। হ্যাঁ, এফসিপিএস পার্ট 1 মানে হচ্ছে আপনার ক্লিনিক্যাল প্লাস বেসিক দুইটা জিনিসেরই আপনাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। কোনোবার দেখা যায় যে স্যারেরা হচ্ছে ক্লিনিক্যাল থেকে বেশি কোশ্চেন দেয়, কখনো দেখা যায় যে স্যারেরা
বেসিক থেকে কোশ্চেন দেয়, আবার কখনো দেখা যায় যে দুইটা থেকে ইকুয়াল ইকুয়াল কোশ্চেন দেয়। হ্যাঁ, দেখুন কোন সমাজে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসবে সেটা আপনি জানেন না, সেজন্য দুইটা জিনিসেরই মানে বেসিক প্লাস ক্লিনিক্যাল দুইটার প্রতি হচ্ছে আমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, কোনোটা কম পড়লাম কোনোটা বেশি পড়লাম এভাবে পড়া যাবে না। আর কিছু মানে বেসিক জিনিস থাকে যে জিনিসগুলোর প্রতি হচ্ছে স্যারদের আকর্ষণ বেশি থাকে এবং ওই জিনিসগুলো থেকে স্যারেরা বারবার কোশ্চেন দেয়। তো চেষ্টা করতে হবে ওই জিনিসগুলার একদম হচ্ছে খুব ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করে ফেলতে হবে। যেমন ধরেন হিস্টোলজির একটা কথাই বলি, হিস্টোলজি থেকে প্রত্যেকবারই প্রচুর কোশ্চেন আসে আমাদের প্রত্যেকবার। ঠিক আছে, তো হিস্টোলজি পোর্শনটা আপনারা মানে কি বলে শীট তো ফলো করবেনই। হ্যাঁ, শীটটা হচ্ছে আপনার মোটামুটি একটু গুছানো, তো শীটটা আপনারা অবশ্যই ফলো করবেন, কিন্তু শীটের পাশাপাশি কিন্তু আমাদের মেইন বইটা একটু পড়তে হবে, যেহেতু এই পোর্শনটা থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে। তাহলে আপনাকে এই জিনিসটার প্রতি একদম ভালো ধারণা থাকতে হবে, A to Z বইয়ের মধ্যে কি কি আছে সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে জানতে হবে। সেজন্য আমি বলবো যে জিনিসগুলো আমাদের মানে বেশি কোশ্চেন আসে সেই জিনিসগুলো আমরা মেইন বই থেকে ভালো করে পড়বো। ঠিক আছে, শীট পড়বো সাথে হচ্ছে মেইন বুক পাশে রাখবো। ঠিক আছে, তাহলে দেখবেন যে কোনো কোশ্চেন আর হচ্ছে আপনার মিস যাবে না। আচ্ছা, তাহলে এই সিলেবাস ডিসকাশনটা আমি একটু সংক্ষেপে বলে দিই। সেল এন্ড সেল ডিভিশন এই জিনিসগুলো আমরা হিস্টোলজি থেকে পড়বো এবং অবশ্যই আপনারা মেইন বুক থেকে পড়বেন, বিশেষ করে জ্যানকুরা থেকে পড়বেন। ঠিক আছে, স্ট্রাকচার অফ দ্য স্কিন এন্ড মিউকাস মেমব্রেন এটা হচ্ছে আমাদের মোস্টেলা থেকে পড়াবো আমরা। হ্যাঁ, স্কিন অ্যাপেন্ডেজ এটাও আমরা মোস্টেলা থেকে পড়াবো। কানেকটিভ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, মাস্কুলার টিস্যু এই জিনিসগুলো কিন্তু আমাদের হিস্টোলজি থেকে পড়তে হবে। ঠিক আছে, জেনারেল অ্যাসপেক্ট অফ দ্য ডার্মাটোলজিক্যাল প্র্যাকটিস এটা হচ্ছে আমাদের যে কিছু ইয়ে থাকে যে চ্যাপ্টার 2, তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 মানে কিছু পোর্শন থাকে ওই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে পড়ি আর কি। নার্ভাস সিস্টেম এটা অবশ্যই আমাদের অ্যানাটমি প্লাস হচ্ছে আমাদের মানে ফিজিওলজি যে পোর্শন দুইটা জিনিসই কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, নার্ভাস সিস্টেমটা যেমন মানে নার্ভাস নিউরো অ্যানাটমি যেটা ওখান থেকে পড়বেন, সাথে হচ্ছে আমাদের এন্ডোকাইনের মানে ফিজিওলজির মধ্যে যে নার্ভাস ফিজিওলজি আছে ওটাও কিন্তু পড়তে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে বেসিক অ্যানাটমি অফ দ্য জিআইটি, সিবিএস, পালমোনারি এবং হেপাটো প্যানক্রিয়াটিক সিস্টেম এই জিনিসটা অনেক বিশাল বড় একটা চ্যাপ্টার। এখান থেকে ইদানিং দেখি কোশ্চেন একটা দুইটা আসতেছে। হ্যাঁ, আগে একদমই কোশ্চেন আসতো না, তবে এখন দেখা যায় প্রায় একটা বা দুইটা কোশ্চেন থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা মোটামুটি এগুলো থেকে মানে খুব ডিপলি কোশ্চেন আসে না। হ্যাঁ, একটু হচ্ছে সুপারফিশিয়াল কোশ্চেনই আসে এই জায়গাগুলো থেকে। আচ্ছা, কিউটিনিয়াস ভাস্কুলার সিস্টেম ইনক্লুডিং লিম্ফেটিক সিস্টেম এটা হচ্ছে আমরা মোস্টেলা থেকে পড়বো। হ্যাঁ, মোস্টেলার আমাদের কিছু জিনিস থাকে যে ভাস্কুলার সিস্টেম, তারপর হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদেরকে স্কিন অ্যানাটমিটা ভালো করে পড়তে হবে। জেনিটোরিয়াল সিস্টেম একদম ইনফিনিটি স্টার টপিকস। হ্যাঁ, আমাদের জন্য ইনফিনিটি স্টার টপিকস। এই জিনিসটা যেমন শুধু আপনারা যদি গাইড পড়েন বা শীট পড়েন তাহলে কিন্তু ওইটা আপনারা কাভার করতে পারবেন না। অবশ্যই আপনাকে একে দত্ত প্লাস যদি আমাদের আরো কিছু বই আছে না যে আগে আমরা বিডি 84 পড়তাম, চাইলে ওখান থেকেও কিন্তু কিছুটা দেখা যায়। তবে একে দত্তটা একদম হুবহু ভালো করে পড়তে হবে। পাশাপাশি যদি সময় থাকে ভিসেরাম সিং বা হচ্ছে একে দত্ত বিডি 84 ওগুলো আপনারা একটু পাশাপাশি দেখবেন, যেহেতু কোশ্চেন আসে এখান থেকে অনেক। তারপর আসেন এন্ডোক্রাইন সিস্টেম, ওই যে হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এই জিনিসগুলোর অ্যানাটমি। হ্যাঁ, এখানে আমরা মেইনলি অ্যানাটমি কথাগুলা বলতেছি। তাহলে এই গ্ল্যান্ডগুলার অ্যানাটমি পড়তে হবে এবং এই গ্ল্যান্ডগুলারই আবার ফিজিওলজি আমাদের পড়তে হবে। যখন আপনারা একটা জিনিস পড়বেন তখন দুইটা জিনিস ভালো করে পড়ে ফেলতে হবে। অ্যানাটমির সাথে আপনারা এন্ডোক্রাইন জিনিসটাও ভালো করে পড়ে ফেলবেন, তাহলে আর আলাদা আলাদা করে পড়ার কোনো বিষয় হলো না, তাহলে দেখবেন যে পড়াটা গুছানো হলো। ঠিক আছে, তারপর ধরেন পেপার 2 তে ছিল আগে আমাদের সেল কাইনেটিক ডিফারেন্সিয়েশন, এগুলো হচ্ছে আমরা মোস্টেলা থেকে পড়বো। হ্যাঁ, ওই যে এপিডার্মিসের যে ডিফারেন্সিয়েশন হয়, ক্যারাটিনাইজেশন হয় এই জিনিসগুলো। তারপর হচ্ছে ফিজিওলজি অ্যান্ড ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য প্রুরাইটাস, নিউরোট্রান্সমিটার, নিউরোমোডুলেটরস এগুলো হচ্ছে আমরা অ্যান্ড্রুজ থেকে পড়াবো। হ্যাঁ, অ্যান্ড্রুজের চ্যাপ্টার 4। আচ্ছা, কিউটিনিয়াস ফটোবায়োলজি এটা আমরা অ্যান্ড্রয়েডের চ্যাপ্টার 3 থেকে পড়াবো। ঠিক আছে, তারপর হচ্ছে ড্রাগ থেরাপি ইন ডার্মাটোলজি আমাদের স্কিনের জন্য আলাদা একটা বই আছে ওলভারটন। এই ওলভারটন থেকে মেইনলি হচ্ছে আমরা ড্রাগগুলা পড়াই। হ্যাঁ, আপনারা ওলভারটন বই কিনবেন, সাথে হচ্ছে আমাদের যে একটা আজের একটা শীট পাওয়া যায় ডিডিবির ফার্মা শীট, চাইলে ওই শীটটা থেকেও পড়া যায়। হ্যাঁ, ওই শীটটা একটু গোছানো আছে, মেইন বুক পড়বেন সাথে হচ্ছে শীটটা একটু পাশাপাশি রাখবেন। আচ্ছা, মেডিকেল স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে আমাদের বায়োস্ট্যাটিক্স। এই বায়োস্ট্যাটিক্স এর উপরে কিন্তু আপনাদের আলাদা 3টা ক্লাস আছে মেবি।
ঠিক আছে, তারপর হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান বডি অ্যান্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। এটা আপনারা চাইলে ফিজিওলজি থেকে পড়তে পারেন বা হচ্ছে বায়োকেমিস্ট্রি থেকেও পড়া যায়। আচ্ছা, পারকিউটেনিয়াস অবজেকশন এটা হচ্ছে আমরা মোস্টেলা থেকে পড়বো। হ্যাঁ, ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য নিউট্রিশনাল মেটাবলিক অ্যান্ড হেরিটেবল কন্ডিশন। আচ্ছা, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের জন্য মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা বায়োকেমিস্ট্রি থেকে বিশেষ করে ফুড নিউট্রিশন অ্যান্ড ভিটামিনস মিনারেলস যে চ্যাপ্টারটা আছে ওইটা পড়বো, সাথে এর পাশাপাশি আমাদের অ্যান্ড্রিউস থেকেও একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 22। হ্যাঁ, নিউট্রিশনাল ডিজিজ। তাহলে এই দুইটা চ্যাপ্টার একসাথে কোরিলেট করে পড়লে দেখবেন পড়াটা গুছানো হবে এবং হচ্ছে পড়ার পরিমাণও কমে যায়। প্রায় জিনিসগুলো কিন্তু কাছাকাছি। আচ্ছা, ফাংশনাল এন্ডোক্রাইন সিস্টেম, ওই যে এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন যা যা আছে একদম খুব ভালো করে এই জায়গাটা পড়তে হবে। হ্যাঁ, এই যে নার্ভাস সিস্টেমের কথা বললাম, ওটা অ্যানাটমি যেমন ইম্পর্টেন্ট, ফিজিওলজি ইম্পর্টেন্ট। তারপর এন্ডোক্রাইন সিস্টেমের কথা বলতেছি, এটা যেমন অ্যানাটমি ইম্পর্টেন্ট তেমনি হচ্ছে এটার ফিজিওলজিক্যাল জিনিসপত্র ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর স্কিন পিগমেন্টেশন এটা আমরা চ্যাপ্টার 36 থেকে পড়বো, এবং সেক্সুয়াল ফিজিওলজি এটা হচ্ছে আমাদের আলাদা একটা শীট পাওয়া যায় আজ যে, এই শীটটা কিনলেই মোটামুটি হয়। হ্যাঁ, সেক্সুয়াল ফিজিওলজি থেকেও কোশ্চেন আসে। ঠিক আছে, আপনারা আজ থেকে শীটটা কালেক্ট করে নেবেন। আচ্ছা, আর পেপার 3-তে আগে আসতো আমাদের মেইনলি মাইক্রোবায়োলজি আর হচ্ছে প্যাথোলজি। হ্যাঁ, এই দুটা সাবজেক্ট সব আহ, কি বলে, আপনি যেই সাবজেক্টে পরীক্ষা দেন না কেন সব সাবজেক্টের জন্য কিন্তু এই দুটা চ্যাপ্টার আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে প্যাথোলজি আর একটা হচ্ছে মাইক্রোবায়োলজি। প্যাথোলজি থেকে ইনফ্লামেশন, সেলুলার ইনজুরি, অ্যাডাপ্টেশন, হ্যাঁ, জেনেটিক ডিসঅর্ডার। যখন আপনারা জেনেটিক ডিসঅর্ডার পড়বেন এর সাথে সাথে অ্যান্ড্রুজের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 27। ঠিক আছে, জেনোডার্মাটোসিস। তাহলে এই দুইটা জিনিস আপনারা একসাথে করে পড়বেন, তাহলে পড়াটা গুছানো হবে এবং মানে অনেক জিনিস গুলা হচ্ছে কোরিলেট করতে পারবেন। ঠিক আছে, মাইক্রো থেকে আপনারা ইমিউনোলজি, অ্যালার্জি এই জিনিসগুলো পড়বেন, সাথে হচ্ছে নিউপ্লাজম কার্সিনোজেনেসিস। এটা হচ্ছে প্যাথোলজি থেকে তো পড়বেনই, সাথে হচ্ছে আমাদের অ্যান্ড্রুস থেকেও আলাদা একটা চ্যাপ্টার আছে, স্কিন টিউমার। ওই দুইটা জিনিস একসাথে করে পড়বেন। ঠিক আছে, তা হচ্ছে প্যারাসাইটিক ডিজিজ অফ দ্য স্কিন, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রুস থেকে পড়তে হয় মেইনলি, চ্যাপ্টার 19-এ আছে। হ্যাঁ, যখনই আপনারা মাইক্রোবায়োলজি জিনিসগুলো পড়বেন, এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট এগুলো যখন পড়বেন তখন এগুলো আগে মাইক্রো থেকে পড়ে নেবেন। হ্যাঁ, স্কিনে তো আলাদাভাবে আসেই, তবে মাইক্রো থেকে আগে প্রতিটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এই জিনিসগুলোর স্ট্রাকচার, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে কি কি ডিজিজ হয়, কোন ভাইরাস দিয়ে কি কি ডিজিজ হয়, কোন ব্যাকটেরিয়া দিয়ে কি কি ডিজিজ হয়, এগুলো খুব ভালো করে হচ্ছে লেন্সে আছে। তো এই জিনিসগুলো প্রথমে লেন্স থেকে পড়ে নেবেন, জেনারেল গুলা। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি অ্যান্ড্রুজে যে ডিজিজ গুলা থাকে, স্পেসিফিক ভাবে ভাইরাল ডিজিজ বা হচ্ছে প্যারাসাইটিক ডিজিজ, সেগুলো আপনি অ্যান্ড্রুজ থেকে আলাদা করে পরে পড়ে নিলেন। হ্যাঁ, অবশ্যই মাইক্রো থেকে প্রথমে পড়ে নেবেন। আচ্ছা, তাহলে প্যারাসাইটিক ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ এই সবগুলো জিনিস এইভাবে করে পড়বেন। ফাঙ্গাল ইনফেকশন। ঠিক আছে, এছাড়া এসটিডি এবং এইডস, এসটিডি এবং হচ্ছে এইডস, যেটা এইডসটা ভাইরাসের মধ্যে চলে যায় আর এসটিডি হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে চলে যায়। ওই যে সিফিলিস, তারপর হচ্ছে আমাদের গনোরিয়া, হ্যাঁ, লিম্ফোগ্লোমা ভ্যানারাম, এই জিনিসগুলো যখন ব্যাকটেরিয়াল ডিজিজ পড়বেন তখন এটার সাথে সাথে পড়া হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো থেকে মেইনলি কিভাবে আসে আমাদের কোশ্চেন, প্রবলেম বেসড কোশ্চেন আসে। ঠিক আছে, যে কোনো একটা আপনাকে সিনারিও দিয়ে দিল, বললো যে হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস, এভাবে দিয়ে দিল। তো এই জন্য হচ্ছে জিনিসগুলার প্রতিটা ডিজিজের কিছু ক্লু থাকে। হ্যাঁ, কোনটা পেইনলেস, কোনটা পেইনফুল, কোনটা ইউনিল্যাটারাল ইনগুইনাল লিম্ফোডেনপ্যাথি, কোনটা বাইল্যাটারাল, এভাবে কিছু ক্লু থাকে। হ্যাঁ, ওই ক্লুগুলো মনে রাখলেই আপনারা প্রবলেম বেসড গুলো অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তারপর আসেন সাইকোডার্মাটোলজি, এটা মেইনলি হচ্ছে চ্যাপ্টার 4-এ আছে, কয়েকটা ডিজিজের জাস্ট নাম আছে, ওগুলা একটু হালকা মানে অল্প করে পড়লেই হয়। ঠিক আছে, আচ্ছা, ল্যাবরেটরি মেথোডিনা ডার্মাটোলজি, এটাও থেকে কোশ্চেন কম আসে, হয়তো একটা কোশ্চেন আসতে পারে। এটা মনে হয় আজই যে একটা শীট পাওয়া যায়, আপনারা চাইলে শীটটা কালেক্ট করতে পারেন। ঠিক আছে, ল্যাবরেটরি মেথড ইন ডার্মাটোলজি। হ্যাঁ, মেবি মাঝখানে একবার কি দুইবার মনে হয় কোশ্চেন আসছে এখান থেকে। আচ্ছা, এই তো হচ্ছে আমাদের মোটামুটি বিসি বিসি সিলেবাস। তবে আমাদের তো অ্যান্ড্রয়েডে কতগুলো চ্যাপ্টার আছে, প্রায় 36 চ্যাপ্টার আছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েডে 13 এডিশন অনুসারে 36টা চ্যাপ্টার আছে। মোটামুটি 36টা চ্যাপ্টারই কিন্তু আমাদের পড়তে হয়, এবং আমরা আমাদের সিনেপসে কিন্তু 36টা ক্লাসই হচ্ছে আপনাদেরকে মানে 36টা চ্যাপ্টারই হচ্ছে আমরা
পড়িয়ে দিই। এর সাথে হচ্ছে বেসিকের কিছু পোর্শন থাকে, বেসিকের কোন জিনিসগুলো হচ্ছে আমাদের ডার্মার জন্য ইম্পর্ট্যান্ট বা ডার্মাতে হচ্ছে আলাদাভাবে কোন বেসিকগুলো লাগে সেগুলো কিন্তু আমরা আলাদাভাবে পড়াই দিই। ঠিক আছে? আর ড্রাগ তো আছেই বললাম, ক্লিনিক্যালের সাথে সাথে আমরা ড্রাগগুলো আলাদা করে পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভান্টেজ আমাদের ডার্মাটোলজির হচ্ছে অ্যাডভান্টেজ গুলো কি? হ্যাঁ, ডায়াগনোসিস ক্যান বি মেড ক্লিনিক্যালি লেস ডিপেন্ড অন ইনভেস্টিগেশন। এটা তো আমরা সবাই জানি, আমাদের স্কিনের যেই ইয়েগুলো থাকে, রোগগুলো থাকে, মেইনলি এগুলো কিন্তু আমাদের ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হয়। হ্যাঁ, ইনভেস্টিগেশনের উপর অতটা আমাদের ডিপেন্ডেন্ট নাই আমরা। ঠিক আছে? ইজি ফর ডুইং প্রাইভেট প্র্যাকটিস করা যায়। অল উই নিড ইজ eagle eye to diagnose disease with sharp knowledge. জব অপরচুনিটি, আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারেন মেডিকেল কলেজ, জুনিয়র কনসালটেন্ট ইন প্রাইভেট ক্লিনিকে। বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউর থাকে আমাদের, হ্যাঁ, যে ইন্টারন্যাশনাল থেরাপি, ক্রায়োথেরাপি, হ্যাঁ, পিআরপি, কেমিক্যাল পিলিং, এগুলো কিন্তু আলাদা আমাদের কিছু সার্জিক্যাল প্রসিডিউর থাকে যেগুলো হচ্ছে আপনারা আলাদাভাবে এই জিনিসগুলো করতে পারেন। এছাড়া লেজার আছে, বোটক্স আছে। ঠিক আছে? আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি? যে এন্ট্রান্স এক্সামটা একটু ডিফিকাল্ট, টেস্ট অফ পেশেন্স, ডিফিকাল্ট টু ট্রিট সাম ডিজিজ। অনেক ডিজিজ হচ্ছে ট্রিটমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় ভালো হচ্ছে না। স্কিনের রোগগুলোই হচ্ছে এরকম, অনেক ডিজিজই হচ্ছে মানে ক্রনিক ডিজিজ থাকে, তো রোগগুলো ঠিক মতো ভালো হতে চায় না, এই জন্য হচ্ছে পেশেন্টদের কমপ্লেন একটু হচ্ছে বেশি থাকে। ঠিক আছে? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন, কোনো সিলেবাস নিয়ে কোনো কোশ্চেন বা যে কোনো ধরনের, যদি কারো কোনো মনে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জানান বা হচ্ছে কমেন্ট করেন। হ্যাঁ, আমি অ্যান্সার দিব। আচ্ছা, আমাদের সিনেক্সে হচ্ছে জুন 26-এ হচ্ছে আমাদের 3টা ব্যাচ আছে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ, একটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যান্ড টেক্সট বুক ব্যাচ, আর একটা হচ্ছে আমাদের অনলি এক্সাম ব্যাচ। হুম, প্রতিটা ব্যাচেরই হচ্ছে আমাদের আগামীকালই হচ্ছে লাস্ট ডে অফার। হ্যাঁ, 40% অফার দেওয়া হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে চাইলে কালকে বা আগামীকালের মধ্যে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে? আর আমাদের যেই ক্লাস আছে, যে লং ব্যাচের আছে, এই লং ব্যাচে কিন্তু আমাদের প্রায় 50+ হচ্ছে টোটাল ক্লাস আছে। হ্যাঁ, আমাদের প্রায় 30টা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ক্লাস থাকে। ঠিক আছে? আর 14টা হচ্ছে বেসিক ক্লাস থাকে। ঠিক আছে? আর 3টা হচ্ছে বায়োস্ট্যাটিক্স এর ক্লাস থাকে। ঠিক আছে? এবং প্রতিটা ক্লাস শেষে কিন্তু আমাদের এক্সাম হয়। হুম, এবং এটা ছাড়াও আমাদের আবার আলাদা এক্সাম ব্যাচ আছে। এমনিতে যারা হচ্ছে ক্লিনিক্যাল বা হচ্ছে লং ব্যাচে ভর্তি হবে, তারা প্রতিটা ক্লাস শেষেই কিন্তু, আপু সিলেবাসের টপিক ধরে কি ক্লাসগুলো হবে? হ্যাঁ, সিলেবাসের টপিক ধরে আমাদের ক্লাসগুলো হয়। হ্যাঁ, সিলেবাসে কিন্তু দেখেন, আমরা যে বিসিবিসি সিলেবাসটা দেখিয়েছি, হ্যাঁ, এই বিসিবিসি সিলেবাসে কিন্তু আমাদের সবকিছু কিন্তু উল্লেখ করা নাই। আপনাদের এখানে সংক্ষিপ্ত করে সিলেবাসটা দেওয়া আছে। যাদের কাছে পুরো সিলেবাসটা আছে তারা দেখবেন অনেকগুলা চ্যাপ্টারে কিন্তু আবার আমাদের বিসিবিসি সিলেবাসে দেওয়া নাই। হ্যাঁ, কয়েকটা চ্যাপ্টার কিন্তু মিসিং আছে। কিন্তু ওই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে পরীক্ষায়। অ্যান্ড্রয়েডের কয়েকটা চ্যাপ্টার আছে, ওগুলো কিন্তু আমরা আবার আলাদা করে পড়িয়ে দিই। বুঝতে পারছেন? বিসিবিসি সিলেবাসে যা আছে এভাবে তো আর ওভাবে তো আর পড়ানো হবে না, যে সেল কাইনেটিক্স এন্ড ডিফারেন্সিয়েশন এভাবে আর পড়ানো হবে না। ধরেন হচ্ছে প্রতিটা টপিক ধরে ধরে পড়ানো হবে। যেমন ধরেন স্কিন অ্যানাটমিতে আমাদের কি কি আছে? এপিডার্মিস আছে, তাই তো? তারপর হচ্ছে ডার্মা এপিডার্মাল জাংশন আছে, সাবকিউটেনিয়াস ফ্যাট আছে, এপিডার্মিসের কয়েকটা সেল আছে। এই সেলগুলা হচ্ছে আবার আমরা আলাদা আলাদা ভাবে ক্লাস নিই। হ্যাঁ, তারপর হচ্ছে ডার্মোইপিডার্মাল জাংশনের আমাদের আলাদা একটা ক্লাস হয়, ডার্মিসের আবার আলাদা একটা ক্লাস হয়, সাবকিউটেনিয়াস ফ্যাটের আলাদা একটা ক্লাস হয়। এভাবে স্কিন অ্যানাটমি প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে আমাদের আলাদা আলাদা করে ক্লাস হয়।
হ্যাঁ, এবং যখন আমরা এই জিনিসগুলো এভাবে পড়াবো আপনারা যখন সিলেবাস দেখবেন তখন দেখবেন মোটামুটি সবকিছুই কিন্তু আপনাদের সিলেবাস কাভার করে ফেলে। বুঝতে পারছি? তারপর দেখবেন হচ্ছে যে কি বলে যে জেনারেল অ্যাসপেক্ট অফ দ্য ডার্মাটোলজি এরকম একটা মানে পার্ট আছে। তো এটা তো আর আসলে আমরা এইভাবে পড়াবো না। এইভাবে হচ্ছে আমাদের আমরা যখন এনবিস পড়াবো তখন দেখবেন যে চ্যাপ্টার 2 পড়াচ্ছি, তারপর যে একটা গ্লোসারি শিট আছে আপনাদের গ্লোসারি শিটটা পড়াচ্ছি, তারপর দেখবেন যে হচ্ছে কিউটিনিয়াস ফটোবায়োলজি এটা আমাদের বিসিপিসি সিলেবাসে আছে, কিন্তু আমরা যখন পড়াবো তখন তো ফটোবায়োলজি এভাবে পড়াবো না। যখন আমরা চ্যাপ্টার 3 পড়াবো অ্যান্ড্রুজের, ওই চ্যাপ্টার 3 তে কি কি আছে ওই সব কিছুই কিন্তু আপনাদেরকে পড়ানো হবে। বুঝতে পারছেন ভাইয়া? যখন পড়া শেষ হবে তখন আপনারা বিসিবিসি সিলেবাস দেখবেন যে যা যা পড়ানো হয়েছে আপনাদের মোটামুটি বিসিবিসি সিলেবাসের সবকিছুই কাভার করে ফেলছে। ঠিক আছে? এবং এক্সট্রাও আরো কিছু চ্যাপ্টার থাকে যেগুলো আমরা পড়িয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যেটা বলতেছিলাম যে ক্লাসের ব্যাপারে আমাদের প্রায় 30টারও বেশি টেক্সট বুক ক্লাস থাকে, ক্লিনিক্যাল ক্লাস থাকে, 14টা বেসিক ক্লাস থাকে, আর 3টা বায়োস্ট্যাটিক ক্লাস থাকে। ঠিক আছে? আর প্রতিটা ক্লাস শেষে কিন্তু আমাদের আবার আলাদা এক্সাম হয়, এটাও প্রায় 50টার উপরে টোটাল এক্সাম থাকে। আর সবার শেষে কিন্তু আবার আমাদের 3টা মক টেস্ট থাকে আলাদা। হুম, এবং পরীক্ষার 15 থেকে 20 দিন আগে হচ্ছে আমরা একটা টিপস ক্লাস নিই। হ্যাঁ, মোমেন্ট টিপস ক্লাস নিই। ওই ক্লাসে হচ্ছে আমরা বলে দিই যে হচ্ছে কোন চ্যাপ্টার গুলা বা কোন জিনিসগুলো থেকে কোশ্চেন বেশি আসে, বা এই 15 দিন হচ্ছে আপনি কিভাবে পড়াটা গুছাবেন, কিভাবে আগাবেন, ওরকম একটা ক্লাস আমরা 15 দিন আগে নিয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এক্সাম বেস, যেটা অনলি এক্সাম বেস, যেটা হচ্ছে আমাদের এই মাসের 20 তারিখ থেকে বা 21 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি দিয়ে আমাদের 21 তারিখে ফার্স্ট এক্সাম বেস চালু হচ্ছে। ঠিক আছে? ক্লাস শেষে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আমরা আমাদের দাগানো পিডিএফ আছে, দাগানো পিডিএফ দেখি হচ্ছে আমরা ক্লাস নেই। ঠিক আছে? এবং ওই পিডিএফটা পরে হচ্ছে আপনাদের মানে আপলোড করে দেওয়া হয় আর কি। ঠিক আছে? তখন হচ্ছে আপনারা ক্লাস করবেন, সাথে হচ্ছে আলাদা পিডিএফ দেওয়া হয়, সেই পিডিএফ দেখে আপনারা দাগিয়ে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এক্সাম বেসের ক্ষেত্রে বললাম যে আমাদের 20 তারিখ বা 21 তারিখ থেকে বায়োকেমিস্ট্রি দিয়ে আমাদের এক্সাম বেস শুরু হচ্ছে, ফার্স্ট এক্সাম। এখানেও প্রায় 45টার উপরে আমাদের এক্সাম থাকে এক্সাম ব্যাচের মধ্যে। ঠিক আছে? 15টা বেসিক থাকে আর 29টা হচ্ছে ক্লিনিক্যাল এক্সাম থাকে। হ্যাঁ, আর সবার শেষে ওই যে বললাম যারা শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হয় তারাও ওই লাস্টের ওই ক্লাসটা করতে পারে। হ্যাঁ, ওই যে লাস্ট মোমেন্ট টিপস ক্লাস, ওই ক্লাসটাও সে করতে পারবে। আচ্ছা, এছাড়া ওই যে মক টেস্ট, তারপর হচ্ছে গাইডলাইন সেশন, এগুলো তো সে পাবেই। ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল সিনেপসের কি কি চলছে আর কি, কি কি ব্যাচ আছে আমাদের সেই বিষয়ে আপনাদেরকে জানালাম। আর আগামীকালই হচ্ছে আমাদের আহ, মানে অফারের লাস্ট ডেট। ঠিক আছে? আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, যে যে ব্যাচে ইন্টারেস্টেড থাকেন, সে চাইলে আমাদের যে এক্সিকিউটিভ ভাইয়েরা আছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আর কি কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা আজকে এখানেই শেষ করে ফেলছি। সবাই ভালো থাকবেন।